মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি জনসংগ্রাম মঞ্চ কর্তৃক মনোনীত সোনারপুর উত্তরের নির্দল প্রার্থী নারায়ণ দাস তিনি বলেন, আমি জিতলে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব, সব কাঁচা রাস্তা পাকা করে দেব, প্রতিটি রাস্তায় ড্রেন তৈরি হবে, স্বচ্ছ প্রশাসন, প্রতিটি পঞ্চায়েত ও ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, উন্নত হাসপাতাল, শিক্ষা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। বুধবার দুপুরে বাগুইহাটি মেট্রোপলিটন প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন 151 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সমাজসেবী নারায়ণ দাস। 15,000 বাড়িতে যাওয়ার সুযোগ ছিল বা দরকার ছিল, কারণ তারা কিভাবে আছে, তাদের আশীর্বাদ ভোট সমর্থন নিয়ে আমরা যখন বিধায়ক বা বিধায়িকা হচ্ছি, সেটা দেখার কর্তব্য, দায়িত্ব সাংবিধানিক এবং মানবিক, অর্থনৈতিক এবং সামাজিক, নৈতিক দায়িত্ব বলে মনে করি। তারা সেটা করে না। কিন্তু যখন বিভিন্ন নেতৃত্বকে একত্রিত করে একটা সভা তৈরি করা হয়, জনসভা বলা হয়, তখন কারা আসে? ওই WBCS অফিসার কি ওই বিজনেসম্যান কি টাটা বিড়লা কিংবা প্রতিষ্ঠিত মানুষেরা কি ওখানে ভিড় করে? একদম নয়। কোনো বয়স্ক লোকও আসেন না যারা প্রতিষ্ঠিত। আসে কারা? ওই রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, সারা রাজ্য জুড়ে যত আছে বিভিন্ন ব্লক থেকে নিয়ে আসে জোর করে, কার্যত বিনামূল্যে বিনা শ্রমে। এটাকে বলা হয় হোয়াইট কলার অফেন্স। কাউকে 1 ঘন্টাও সঙ্গে রাখলে সংবিধান বলে, দেশের আইন বলে, লেবার ল বলে তাকে শ্রমের মূল্য দিতে হবে। সেই শ্রমের মূল্য তো দেওয়া হয় না, উল্টে তারা স্বাধীনভাবে বিজ্ঞাপনের বিনিময়ে যদি কিছু পয়সা নিয়ে আমি আজকে স্বাগত। আমি নির্দল প্রার্থী থেকে জানিয়েছি আমি কিন্তু জনসংগ্রাম মঞ্চ কর্তৃক মনোনীত প্রার্থী। আপনার বক্তব্যটা যদি একটু বলেন। আমি নারায়ণ দাস, পেশায় আইনজীবী, বর্তমানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। ব্যক্তিগত পেশাগত জীবনে আমি জেলা আদালত থেকে কর্মজীবন শুরু করি। বর্তমানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আইনজীবী হিসাবে আমার পেশা নির্ভর করি। আমি 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে 151 সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জনসংগ্রাম মঞ্চ এবং মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া, পাশাপাশি আরও কিছু ছাত্র যুব বিভিন্ন স্তরের গণতান্ত্রিক সংগঠন দ্বারা সমর্থিত মনোনীত নির্দল অর্থাৎ সর্বসাধারণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি সুরক্ষা কিংবা বিভিন্ন মানে পঞ্চায়েত লেভেল থেকে পঞ্চায়েত প্রধান বা সমিতির কোনো সদস্য, তারা দেখবেন সিকিউরিটি নিয়ে ঘুরছে। কার টাকা মশাই আপনি ফুটুনি করছেন? জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশকে বেতন দেওয়া হয়, সেই বেতনের টাকা নিয়ম হয়েছে পার্সোনাল সিকিউরিটি পেলে তাকে দেওয়া উচিত। কিন্তু খেয়াল করে দেখবেন রাজ্যের বিভিন্ন বা কেন্দ্রীয় বিভিন্ন দলগুলি এত ফান্ডের টাকা আসে কোথা থেকে? আপনারা জানেন এই ফান্ডের অডিট ঠিক মতো হয় না। 2000 টাকা নিয়ম হয়েছে জনপ্রতিনিধি আইন অনুযায়ী। 2000 টাকার বেশি যদি কেউ ডোনেশন দেয় সেটা ক্যাশে দিতে পারবে না। তাহলে আমি এখন দাবি তুলছি RTI যে এটা নেই কেন? রাজনৈতিক দলের এই যে এত হাজার হাজার কোটি টাকা তার অপব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্রয় করা, ভীতি প্রদর্শন করা এবং একটা মেকি ফলস বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করা, কিছু কিছু সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করা, জনগণকে ভয় দেখানো বা প্রভাবিত করা, কিংবা এই সামান্য বিভিন্ন শ্রীর নামে বিশ্রী কাজ করা, ভাতা দিয়ে মানুষের সাংবিধানিক অধিকার হরণ করার যে ষড়যন্ত্র, এটা আমি মনে করি না জনবল আর অর্থবল দেয়। এটা দরকার, এটা পরিবর্তন দরকার। তাই দরকার মনোবল, তাই দরকার স্বচ্ছতা, তাই দরকার প্রতিবাদী হওয়া, তাই দরকার একত্রিত হওয়া। মনে রাখবেন, হাতের 5টি আঙুল যদি একত্রিত না হয় মুষ্টি হয় না, আর মুষ্টি না হলে আপনি কিছু প্রতিরোধ করতে পারবেন না, বা কোনো খাওয়া বা লেখার কাজটাও করতে পারবেন না। সেইভাবে মানুষকে একত্রিত হতে হবে, ভয় ত্যাগ করতে হবে। মৃত্যু আপনার এবং স্বচ্ছতা জয়ের প্রতীক।
দূরবীন মানে কোনো চাতুরতা নেই, কোনো ছলনা নেই, একেবারে যা সত্যি সেটাকেই তুলে ধরা। প্রত্যেক ক্যান্ডিডেট যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের কিছু না কিছু সামাজিক কাজকর্ম তারা সামনে তুলে ধরছে। আপনার সামাজিক কাজকর্মগুলো আমার সামাজিক কাজকর্মের ফর্দ দিয়ে আমি নিজের আত্মপ্রচারে বিশ্বাস করি না। সোনারপুর উত্তরের যে কটি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল আছে, প্রত্যেক স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক, আজকে বলতেই হয়, আমি যে গাড়িতে আসি হঠাৎ ড্রাইভার বলছেন, স্যার আপনি, আমরা চিনলাম না, বলছে আমার ছেলেকে আপনি পড়িয়েছেন স্যার, হরিনাবি হাই স্কুলে আপনি পড়িয়েছেন, আপনি রবিবার নিজের কর্মজীবন ব্যক্তিগত জীবন বাদ দিয়ে, শনিবার রবিবার পরিবার বাদ দিয়ে আপনি আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে উন্নত করবার জন্য পড়িয়েছেন। তো আমি গর্বিত আপনার কাছে নিয়ে যেতে পারছি। এটাই প্রমাণ করে যে নারায়ণ দাস সারা রাজ্য জুড়ে 100 থেকে 150টা হাই স্কুলের লক্ষাধিক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে নিজ উদ্যোগে সচেতন, স্বনির্ভর এবং বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। এটা একমাত্র দেশপ্রেম। এই দেশপ্রেম বোধ প্রত্যেকটা জনপ্রতিনিধির এবং প্রত্যেকটা ভারতীয় নাগরিকের ভেতরে থাকতে হবে এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে, প্রচারের দরকার নেই। সোনারপুর উত্তরের আমি শুধু এক চরম অমানবিক প্রশ্ন, এক সাংবিধানিক প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি ছুড়ে দিতে চাই এবং এটার উপরে আমরা কাজ করব। আমরা জয়ী হলে নারী আমার ঘরের মা, বোন, ছেলে, সন্তানের মতোই, পরিবারের সকল অংশের মতোই সমান অধিকার পাবে। কোনো বিকল্প রাস্তা নেই। প্রত্যেকটা দলে দেখুন, নারী নেই বললেই চলে, জনপ্রতিনিধি নেই বললেই চলে। কোথায় সমান থাকা উচিত? 50%। কোথায় সেখানে? পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, বিধানসভা থেকে পার্লামেন্ট কতজন আছে? আমরা 30% মতো দেখতে পাচ্ছি না। নারীরা কি নেই? এটা শরীয়তি আইন কিন্তু পশ্চিমবঙ্গে চলে না, ভারতবর্ষে চলে না যে নারীদেরকে, আমি মুসলিম সম্প্রদায়ের নারীদেরকেও সম্মান করি, কোনো বিভেদ নেই, তাদেরকেও এগিয়ে আসতে হবে। বোরকা প্রধান তাদের ব্যক্তিগত জীবনশৈলী, কিন্তু সমান সুযোগ দিতে হবে। শুধু গুন্ডাগুলো দল পাল্টে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করবে আর নারীদেরকে ঘরে বসিয়ে রেখে বড় বড় কথা বলবো, এটা কিন্তু চলবে না। আমরা সেই সংস্কার করব আমাদের দলের মধ্যে দিয়ে, আমাদের কাজের মধ্যে দিয়ে। এসআই আমি ব্যক্তিগতভাবে যে হাজার হাজার বাড়িতে গেছি এবং আইনজীবী হিসাবে যে কেসগুলো আমার সামনে রয়েছে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা এবং সুযোগ্যতার সঙ্গে পালন করতে ব্যর্থ হয়েছে। এসআইআর যাদের উপরে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচন কমিশনের অযোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, তাদের অধিকার নিয়ে বা মনোবৃত্তি নিয়ে প্রশ্ন করছি না। আমি তো দেখছি নির্বাচন কমিশনের কর্মসূচিতে যারা যুক্ত রয়েছেন এখন আমাদের এই ভোট কর্মসূচিতে, তারা যথেষ্ট আন্তরিক, সহযোগিতা সম্পন্ন, কিন্তু যে বিএলআররা ছিলেন তারা সবাই টিপসই দেওয়ার মতো। কেউ বা 8 পাস ডিগ্রি হয়তো কোথাও থেকে জোগাড় করে নিয়েছে, দেখবেন হয়তো সার্চ করে ধরা পড়বে। তারা ফর্মটা পড়তেই পারে না, মিসলিড করে গেছেন, ফর্মগুলো ফিল আপ করে গেছে কারা। এবং বেশ কিছু পদক্ষেপ আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকটা সময় ওখানে দিতে বাধ্য হচ্ছি। যেমন আমাদের ইনকামের ওপর যে এক্সপেন্ডিচার, কোথায় কি খরচ হচ্ছে সেটা অডিট হচ্ছে, সেটা পাবলিক ডোমেনে চলে যাচ্ছে। সেখানে আইআরএস উচ্চ আধিকারিকরা থাকছেন এবং WBCS আধিকারিক, আইএস আধিকারিকরা থাকছেন, ফিনান্স অবজারভার রয়েছে এবং অবজারভার রয়েছেন, জেনারেল অবজারভার রয়েছেন, আরও সাহেবরা রয়েছেন। এরা যেভাবে পুরো বিষয়টা দেখছেন, সেটার ভেতরে কতগুলো খুঁত দেখেছি আমি। তাদের প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই, আইন তো আইনের পথে বলবে, তারা আইন অনুভাবে যেটা ভালো মনে করছেন। কিন্তু ক্যান্ডিডেট বা তার এজেন্ট কিংবা তার অথরাইজ পার্সনকে যেতে হচ্ছে এই হিসেব দেখানো, হিসেবে কোথাও যেন একটা গলত থাকছে। আমি দেখেছি ঘুরতে গিয়ে এমন একটি দেয়াল বাকি নেই, বাথরুমের সামনের অংশ থেকে যেখানে লোকে দাঁড়িয়ে রাস্তাঘাটে টয়লেট করে সেই অংশটা পর্যন্ত ফাঁকা নেই। এত বিজ্ঞাপন পড়েছে,
কিন্তু নির্বাচন কমিশন যে খাতাটা দিয়েছে এক্সপেন্ডিচার লিস্ট, সেটা 2 তারিখ থেকে